দাঁত দেখিয়ে মোনা হি হি করে হেসে বলে, আমারই তো, আর শেখাবো না, যা শেখার পেটে থেকেই শিখে ফেলেছে। নার্স এবং ডাক্তার রত্না এসেছে। ইমরান থেকে মেয়েকে নিয়ে ফিডিং করাতে হবে। আইরিন ঢুকলো তখন। সকালের নাস্তা নিয়ে এসেছে। আইরিন মোনাকে ধরে বসালো। রত্না ইমরানের দিকে তাকিয়ে বলল, ইমরান, বেবির গ্রোথ কিন্তু ফিডিংয়ের ওপর ডিপেন্ড করে। এই দিকটা খেয়াল রাখবি। না খেতে চাইলেও জোর করে সময় মতো খাওয়াতে হবে। আইরিনের দিকে তাকিয়ে বলল, আপাকে বুঝিয়ে বলো, আমি আসছি কিছুক্ষণ পর। আশ্চর্য, আপা কি সবসময় ফিট করাবে নাকি? ভাবি শরীরের অবস্থা নাজুক, আপা কাছে না থাকলে তখন তো হেল্প করতেই হবে। ইমরান রত্নার দিকে তাকিয়ে বলে, তা আমি করাবো নাকি? রত্না ক্ষেপে বলে, তুই না করালে কে করাবে? উপস্থিত সবাই ইমরানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ইমরান তাদের দিকে তাকিয়ে আছে। ইমরানের মনে হলো এই সিচুয়েশন তার জন্য বেশ অপ্রস্তুতজনক। কাকনের সময়টাতে কাকন নিজে করেছে। ঈশান মায়ের বুকের দুধ তেমন পায়নি বললেই চলে। এর আগে কাকন নিজের ফিটনেসের কথা চিন্তা করে ছেলেকে সব ধরনের যত্ন থেকে বঞ্চিত করেছে। এই মুহূর্তে ইমরানের এই ধরনের অভিজ্ঞতা থাকার কথা নয়। এরা কেন বুঝতে পারছে না ফর্মুলা মিল্ক খাওয়ানোতে অভ্যস্ত করেছে ছেলেকে ইমরান। এভাবে সবার সামনে ওকে এসব বলার কি প্রয়োজন? রত্না পুনরায় বলল, যাচ্ছিস কোথায়? কথা শুনে যা। কি করতে হবে আপাকে বলে দাও, আমার এইসবের অভিজ্ঞতা নেই। ইমরান বেরিয়ে যেতেই আইরিন হেসে দিল। মোনা লজ্জা পেল। রত্না আইরিনের দিকে তাকিয়ে বলে, আপা ও কি এমনই? আইরিন হাসতে হাসতে জবাব দেয়, এইভাবে শুক্রিয়া আদায় করা উচিত আমাদের রত্না। ওই দুইটার বেবি হয়েছে, ও আদৌ নিজেকে প্রকাশ করতে পারে না। যেখানে লজ্জা পাওয়ার প্রয়োজন নেই সেখানে লজ্জা পাবে। মোনা, তুই 1 বছর ধরে ওকে ঠিক করতে পারলি না? মোনা লজ্জা পেয়ে বলে, আপা থাক না, তুমি আছো, তুষি আপু আছে, সমস্যা হলে তোমরা দেখবে। যেমন জামাই তার তেমন বউ। রত্না হতাশ গলায় বলল, ঠিক হয়ে যাবে, কটা দিন যাক। বাসায় গিয়ে পোশাক পাল্টে কিছুক্ষণের মাঝেই ইমরান চলে আসলো। শরীরের অবস্থা ভালো না, ম্যাজ ম্যাজ করছে। এর মাঝে বেশ বুঝতে পারছে জ্বর এসেছে। সেসব কেয়ার না করে একটা নাপা এক্সট্রা খেয়ে সামান্য নাস্তা করে বের হলো। এসেই চমকে উঠল। সালাম দিতেই দুই বন্ধু এসে জড়িয়ে ধরল। ইমরান হেসে বসতে বলল, মেয়েটা শান্ত হয়ে কমান্ডারের স্ত্রীর কোলে ঘুমাচ্ছে। শেহজা বাবার কানে ফিস ফিস করে কি যেন জিজ্ঞেস করছে। বাবা হেসে ঠোঁট নাড়িয়ে উত্তর দিল। ইমরান হাতের ইশারায় শেহজাকে ডাকলো। একটা রজনীগন্ধার স্টিক হাতে নিয়ে ইমরানের পাশে দাঁড়ালো। কোলে তুলে প্রশ্ন করলো, ভালো আছো আম্মু? বাবার দিকে তাকাতেই শাহাদ বলল, আম্মা, আঙ্কেল কি বলে উত্তর দেন? শেহজা হেসে বলে। ইমরান খুব জোরে হেসে উঠল। ফুলটা নিয়ে শেহজাকে আদর করে বলল, মাশাআল্লাহ, আম্মাটা আমাদের জন্য তার গাছের ফুল এনেছে। দিয়া বলে উঠল, ভাইয়া, বাসায় যেই আসুক অথবা যেখানেই যাক হাতে করে রজনীগন্ধা গুলো নিয়ে যাবে। বাসায় যতক্ষণ না থাকে বাপ বেটিতে ফুল গাছগুলোর পরিচর্যার ব্যস্ত থাকে। ইমরান হেসে বলে, ভালো আইডিয়া। ঐশান বড় হলে আমিও বাগানের পরিচর্যা করবো এইভাবে। শাহজা পুনরায় বলল, চাচু, এই ফুলটা তোমার জন্য। আমার বেবিটা তোমার পছন্দ হয়েছে? ওপর নিচ মাথা নেড়ে শাহজা বলে, অনেক। একটু বড় হলে আমার সাথে খেলতে দিবে। আমি ভাইকেও অনেক আদর করি, একদম মানি না। পচা বাচ্চা না আমি। বাবাকে জিজ্ঞেস করো। শাহাদ বলে উঠল, মেজরের ছেলের কথা বলছে। ওর নেওটা সাতবীর, সারাক্ষণ দুটোতে ঘর মাতিয়ে রাখে। আর শেফালিরটা বড্ড অসহায়, এই দুটোকে পাহারা দেয়। তখন নয়ন ঢুকলো। সবাইকে দেখে খুশিতে লাফিয়ে উঠল। শাহজাকে কোলে নিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। দিয়া এবং রায় দুইজনই কথা বলছে মোনার সাথে। দিয়ার দিকে তাকিয়ে মোনা স্তব্ধ হয়ে দেখছে। কি সুন্দর মায়া মায়া চেহারা, স্নিগ্ধ আর নমনীয় একজন স্ত্রী এবং মা। আগে শুনেছে, আজ দেখছে। অন্যদিকে রায়ের ব্যক্তিত্বে মুগ্ধ, অত্যন্ত চটপটে আর শক্ত হাতে সামলে নেওয়া রমণী। নয়ন বলে উঠল, নাফি, তোর পিচ্ছি কই? মা আর ভাবিমার কাছে রেখে আসছি। রাইফা বলে উঠল, ভাই সাহেব, ওটাকে এখানে নিয়ে আসলে হসপিটাল মাথায় তুলতো।
সারাক্ষণ তিরিং বিরিং গঙ্গা ফড়িংয়ের মতো লাফাবে, আর হাঁটার সময় যে জায়গায় হাঁটবে কিছু না কিছু ভেঙে যাবে। যদি প্রশ্ন করি ভেঙেছো কেন, উত্তর দেবে জিনিসটা আমার পাপার, তাই ভেঙেছি। মারতে গেলে পাপা বলে এক চিৎকার দেয়। পরে আপনাদের বন্ধু আসলে বাপ বেটিতে মিলে গ্লু গান, ক্লে এসব দিয়ে ওই ভাঙা জিনিস জোড়া লাগিয়ে সাজাবে। আমার প্রশ্ন হলো, তুমি ভাঙলে কেন, আর কেনই বা জোড়া লাগাচ্ছ? উত্তরে বলে আমি শিখছি। মানে আমাকে অতিষ্ঠ করে ফেলে মাঝে মাঝে। শাহাদ এবং ইমরান মুখ চেপে হাসছে। নয়ন আগুনে ঘি ঢেলে বলে। ছি নাফি, তুই এমন ছিলি? নাসিফ হতভম্ব হয়ে বলল, সব দোষ তো এখন বাবার। ঠিক আছে, মেয়ে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব। রায় খানিকটা ভ্রু কুঁচকে বলে, মেয়ে আমাকে ছাড়া থাকতে পারে না। সাহস কত, আমার 3 বছরের বাচ্চাটা নিয়ে নাকি চলে যাবে? ইমরান মেয়েকে কোলে তুলে নিল। রাফি এবং রায়কে বাধা দিয়ে বলল, কাউকে কোথাও নিয়ে যেতে হবে না ভাবি। এটা কমন যুক্তি যে বাচ্চারা দুষ্টুমি সব বাবার পায় আর ভালো ভদ্র শান্ত বৈশিষ্ট্য সব মায়ের পায়। নয়ন অট্টহাসি দিয়ে বলল। মোনা শান্ত? মোনা ভ্রু কুঁচকে বলল, আপনি আমাকে এভাবে বলতে পারলেন ইমরান সাহেব? আমি নির্বাক ছিলাম মোনালিসা, প্রশ্নটা তোমার মামাকে করো। অযৌক্তিক কথা বলে সবসময়। দিয়া শাহাদের দিকে তাকিয়ে হাসছে। শাহাদ কানের কাছে মুখ নামিয়ে স্ত্রীকে বলল, তোমাকে বলেছি না বেচারা আতঙ্কে থাকে। ভাবি সাহেবা কখন কি করে বসে। বেশ প্রতিবাদী শুনেছি, তোমার সাথেও মিল আছে। ইমরানের আশেপাশে কাউকে সহ্য করে না। দিয়া মুখে হাত চেপে বলল, প্রতিবাদী বলেই তো ইমরান ভাই এতটা আগলে রেখেছে। কজন পারে ভাবির মতো এমন দুঃসাহস দেখিয়ে মানুষটাকে ভালোবাসতে? বয়সের গ্যাপটা আমাদের চেয়েও বেশি। আমার তো ওনাদের দুজনকে বেশ পছন্দ হয়েছে কমান্ডার সাহেব। কি মিষ্টি কাপড়। তা তো অবশ্যই, তবে নাফিস কম আতঙ্কে থাকে না, যা বুঝলাম। দিয়া হেসে বলে, আপনি কিন্তু অনেক শান্তিতেই থাকেন। শান্তি? হ্যাঁ অনেক। শেয়ার বলতে আমার জন তো আমাকে তীরের গোড়ায় বরফ লাগিয়ে বান মারে, যাতে আমার হৃদয়ে লাগার পর পরই আমি জমে যাই। মুখটা এমন অসহায় বানায়, আমার আর কিছুই বলার থাকে না। কি ভয়ানক কথা কমান্ডার সাহেব। থাম, এটা হসপিটাল। প্রেম করার কথা ইমরানের, তোরা দুজন করছিস কেন? বুঝতেছি ভাবি, আপনার জীবনটাও কমান্ডারের জ্বালায় অতিষ্ঠ। নয়ন শাহাদের দিকে তাকিয়ে বলল, আবল তাবল বকিস কেন? ইমরান কিভাবে প্রেম করবে? বেচারা অনাহারে ছিল কিনা। দিয়া লজ্জা পেয়ে একটু সরে এলো। নাফি প্রশ্ন করল। নয়ন দম ফেলে বলে, জিভে কামড় পড়ল সকলের। মোনা তৎক্ষণাৎ মাথা নত করল। মনোযোগ দিয়ে নিজের মানুষটাকে দেখছিল আর চোখে। শান্ত নদীর মতো মেয়েকে কোলে নিয়ে বসে আছে। বাবার কোলে মেয়েকে দেখলেই যেন ভেতরটা প্রশান্তিতে ছেয়ে যায়। নয়নের বেফাস কথা শুনে ইমরান ক্রোধ নিয়ে সকলের সামনে দাঁত খিচিয়ে বলে, নয়ন, এখানে ভাবিরা আছে, মুখ সামলে কথা বল। ব্যাচেলার্স ক্লাব পেয়েছিস? নয়ন পুনরায় বলল। ভালো কথা বললেও দোষ। পুনরায় ইমরান চোখ রাঙাতেই মুখ ভেঙচি দিয়ে বলল, আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সবারই তো মেয়ের বাম্পার ফলন হলো, ছেলে শুধু আমাদের ঈশান। না, দেশে তো ছেলে কমে যাবে। কমান্ডার, নাফিস, তোরা নতুন মেহমান আনছিস না? নাফিস পাল্টা প্রশ্ন করল, তুই আনছিস না কেন? দুঃখ রে ভাই, বউটা রাজি হয় না বলে আরেকটা আসলে ওটা নাকি আমার মানে ডাবল হয়ে আসবে। আর আমি কি ইমরানের মতো এত পটেনশিয়াল যে বুড়া বয়সে বাপ হবো? নাফিস জবাব দিল, ঠিক তো, আমরা সবাই এভারগ্রিন, আর তোর বয়স 70 বছর। বিরক্ত হয়ে ইমরান বসা থেকে দাঁড়িয়ে পড়ে। আর কিছুক্ষণ থাকলে নয়নকে আর নিয়ন্ত্রণ করা যাবে না। ইমরানের তীক্ষ্ণ চোখের দিকে তাকিয়ে নয়ন বলল, সত্যি কথাই তো বললাম। ভাবিরা প্লিজ কিছু মনে করবেন না, আমার ভালো লাগে ইমরানের পেছনে লাগতে। শাহাদ এবং নাফিসের দিকে তাকিয়ে ইমরান বলল, বাইরে চল ভাবি, আপনারা গল্প করুন, আমি একটু ডাক্তারের সাথে কথা বলি। নাফিস নয়নকে ধমকে যাচ্ছে ধীর গলায়। ভাবি যে তোর ভাগ্নি, এটা কি ভুলে যাস? তোকে আগে বন্ধুর বউ, ভাগ্নিকে তো বলছি না, বন্ধুকে বলছি। ইমরান বেরিয়ে যাবে, মোনা পেছন থেকে বলল,
ঈশান কোথায় ইমরান সাহেব? বাড়িতে আছে। আমি ছেলেটাকে 2 দিন দেখিনি, ও আমাকে দেখতেও এলো না। ছিল কাল রাত অবধি। আজ বলল মায়ের জন্য কি সারপ্রাইজ রেডি করছে, ওটা শেষ হলেই আসবে। গল্প করে আসি আমি। রায় ঐশানকে কোলে নিল। মোনা ইমরানের যাওয়ার দিকে চেয়ে মিটমিটিয়ে হাসছে। সহসা ফোনে মেসেজ আসলো। হাসছিলে কেন মোনালিসা? মোনা, দিয়া এবং রায়ের সাথে গল্প করতে করতে মেসেজের উত্তর দিল। ধন্যবাদ ইমরান সাহেব, এই শার্টটা পরার জন্য অনেক স্মার্ট লাগছে। গ্রে কালারও কাউকে এত স্যুট করে জানতাম না। কিছুক্ষণ পর মেসেজের রিপ্লাই আসলো। তুমি সুন্দর, তোমার দেখার চোখও সুন্দর। মোটেও না, আপনি সুন্দর। নিজেকে টিনেজ মনে হচ্ছে। প্রেম করছি মেসেজে। তাড়াতাড়ি সুস্থ হও। এরপর পুনরায় অস্থির ইমরানকে সামলানোর দায়িত্ব নেবে। মোনা মিটমিটিয়ে হাসছে। বাকি দুজন বেশ লক্ষ্য করছে। এসব সিচুয়েশন তারাও পার করেছে। মিনিট কয়েক পর গানের চরণ দিয়ে মেসেজ আসলে মোনা চমকে গেল। নিজেও লিখল। আমি লজ্জা পাচ্ছি ইমরান সাহেব। মোনা ফোনই রেখে দিল একপাশে। গালের দুপাশে লালাভ রং ধারণ করলো। রাইফা হঠাৎ বলল, ভাই ছিল ফোনে, তাই না? মোনা ওপর নিচ মাথা নেড়ে হাসলো। তা দেখে দিয়া আর রাইফাও হেসে দিল। মায়া, সালমা এবং রিক্তা ছিল বিকেল থেকে রাত অবধি। ইমরান মিটিং শেষ করে এসে দেখলো স্ত্রী কন্যা দুজনই ঘুমে। আগামীকাল বাসায় চলে যেতে পারবে। হসপিটালের বেডগুলো অনেক সংকীর্ণ, শুতে বেশ অসুবিধা। কপালে হাত দিয়ে শুয়ে আছে। বিকেল থেকে শরীর আরও খারাপ লাগছে। ঠান্ডাকাল খুব খারাপভাবে লেগেছে। ইনহেলার নিয়েছে 2 বার। মাঝে মাঝে নিজের বোকামির জন্য নিজের উপরই ভীষণ রাগ হয়। কি দরকার ছিল গতকাল এত চিন্তা নিয়ে ভেজার? এখন যদি অসুস্থ হয়, এদের মা মেয়ে দুজনকে কে সেবা করবে? বেশ অস্বস্তি নিয়ে উঠে দাঁড়ায়। এর মাঝে গরম লাগছে। উঠে গিয়ে জানালার পাশে দাঁড়াতেই রাতের আকাশ স্পষ্ট দেখা যাচ্ছে, বেশ স্বচ্ছ। ইমরান সাহেব। পেছন ফিরে দেখে মোনা ডাকছে। কাছে এলো। উঠলে কখন? এই যে এখন, কাছে আসুন। ইমরান মোনার পাশে বসতেই প্রশ্ন করলো, আপনাকে এমন দেখাচ্ছে কেন? শরীরটা ম্যাজম্যাজ করছে সারাদিন। গতকালকের বোকামোর ফল ভোগ করছি। মোনা কপালে হাত দিয়ে বলল, বেশ গরম। দুশ্চিন্তা করো না, ঠিক হয়ে যাব। একটা কথা বলি ইমরান সাহেব। 2টা বলো। মোনা হেসে বলে, আমার সবকিছুতে এত প্রশ্রয় কেন দেন? আজ ফুপি, চাচি এবং মামি 3জনেই বলছিল আপনি আমার সবকিছু মেনে নেন এক কথায়। নির্লিপ্ত চাহনি ইমরানের। খানিকটা ভেবে বলল, তুমি মানুষটাই আমার এক কথায় মেনে নেওয়ার মতো একজন। তোমার মাঝে দ্বিমুখিতা কখনো দেখিনি। যখন যাকে ভালোবেসেছো সব উজাড় করে বেসেছো। এটাই কি কারণ? অনেক কারণ। মোস্ট ইম্পর্টেন্ট, আমার 2 সন্তানের মা তুমি। এর উপর পৃথিবীর সকল যুক্তি তুচ্ছ। ইমরানের কপালে ওষ্ঠ ছুঁয়ে দিল মোনা। ইমরান হেসে বলে, ইমরানের কপাল খুলে গিয়েছে। মোনা হাসছে। ইমরান বাম গালে হাত দিয়ে দেখছে সেই হাসি। ইমরানের নিজেরই মাঝে মাঝে মনে হয় কি পাগলামো করছে এসব। অথচ প্রতি মুহূর্তে মনে পড়ে যায় মিনহাজের সে কথা। আমার মোনা তোকে তার জেনারেশনে নিয়ে আসবে আর নিজেকে তোর জেনারেশনে। মোনাকে রিলিজ দেওয়া হয়েছে। ওদের গাড়ি এখন সোনালী সকালের সামনে, কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ ঈশানের মস্ত বড় আয়োজন। মোনা বাড়ির নেম প্লেটের দিকে তাকিয়ে বলে উঠল, ইমরান সাহেব, নেম প্লেট চেঞ্জ করলেন কখন? পাশে আইরিন ছিল, হাসছে সে। ইমরান রবিনের সাথে বসেছে। পেছন ফিরে বলল, ঈশান এগিয়ে এসে গাড়ির ডোর খুলে মাকে জড়িয়ে ধরল। মোনা 3 দিন পর ছেলেকে দেখে খুশিতে বলেই ফেলল, আমার সাথে একদম কথা বলবে না তুমি। ইমরান বাবার কাছ থেকে বোনকে কোলে নিয়ে নেম প্লেটের কাছে নিয়ে বলল। মোনার চোখে পানি। স্পষ্ট লেখা নেম প্লেটে ওশান প্যালেস। মোনা চোখ মুছে প্রশ্ন করল, ওশান প্যালেসি? ওশান প্যালেসি কেন? ঈশান বা ইতু তো আগে এসছে। তুষি উত্তর দিল, কারণ ঔশান, ঈশান এবং ইতুর আদরের। ওদের সব ঔশানের। ভেতরে এলাহি আয়োজন। পুরো বাড়ি সাজানো বেলুন ফুলে। ইতু বড় আম্মুকে দেখে কোলে আসতে চাইল। মোনা নিতে চাইলে তুষি দিল না। বলল, আগে সুস্থ হও ভাবি, ও হাত পা ছুঁলেই ব্যথা পাবে। মোনা চেয়ার টেনে বসে ইতুকে কোলে নিয়ে বলল, ইতু আমার বড় মেয়ে, ওর অধিকার বেশি, এমন করবে না।
ইস্তিয়াক হেসে বলে, এই বাড়ির বাচ্চাগুলোকে দুষ্টুমিতে প্রশ্রয় দেওয়ার জন্য অন্য কেউ লাগবে না ভাবি, আপনি একাই 100। মোনা ঈশানকে ইশারা দিয়ে কাছে ডাকলো, হেসে বলল, সবগুলো আমার, তাই আদর প্রশ্রয় সব আমার। এখন আমাদের একটা ছবি তুলে দেন তো। ঈশানের কোলে ঐশান, মোনার কোলে ইতু। সোহান বলে উঠল, ভালো তো, আমি বাদ। আইরিন থমকে বলল, তুই কি বাচ্চা? মোনা হাত দিয়ে ডেকে বলল, তোমাকে ডাকতে হলো কেন? চলে আসো। সোহান পেছনে দাঁড়িয়ে পড়ে ঈশানের সাথে। তুষি ছবি তুলছে। ইমরান একটু পিছিয়ে দাঁড়িয়ে দেখছে। চোখ দুটো ভরে উঠেছে। ইচ্ছে করছে বাবা মাকে এনে দেখাতে, আমি সুন্দর পরিবার করেছি, তোমরা দেখে যাও আব্বা আম্মা। শাহাদাত সাহেব সবসময় বলতেন গর্ব করে, আর কেউ কি করবে জানি না, আমার ইমন শতে একজন, সেরাদের সেরা। সেই সাথে তাল মিলিয়ে মিসেস শাহাদাত বলতেন, শেষ সময়ে বাবা মা দুইজনের এই আত্মবিশ্বাসে পানি ঢেলে দিয়েছিল ইমরান। হারিয়ে ফেলল জীবন থেকে সবচেয়ে কাছের ভরসার হাতগুলো। আইরিন কাঁধে হাত রাখতেই চোখের পানি আড়াল করে বলল, কিছু বলবে আপা? আব্বা আমার অনেক দোয়া আছে তোর জন্য। নে, এই দলিলটা আব্বা আমার যাওয়ার আগে আমাকে বলেছিল যদি তোর মেয়ে হয় ভবিষ্যতে তাকে যেন দিই, ছেলেদের সবাই দিই, মেয়েরা বঞ্চিত হয়। এত বছর আগলে রেখেছি, এখন এটা দেওয়ার মানুষ চলে এসেছে। রেখে দাও তোমার কাছে। কিসের জেদ তোর এখনো? জেদ না, আমি এটা যোগ্য না। আম্মা কষ্ট পেয়ে চলে গেছে, যাওয়ার আগে আমাকে মাফ করে যায়নি। আম্মা অনেক আগেই তোকে মাফ করে দিয়েছে। যাওয়ার আগে এটাও বলেছে যেন তুই তোর আর একবার বিয়ে দিই। তখনই দলিল দিয়েছে যেদিন কেঁদে কেঁদে বলেছিলেন, আইরিন আমার ইমনটা অবুঝ, ও বুঝে ভুল করেছে, বড় বোন হিসেবে আগলে নিস আমি না থাকলে। আর এই কথাগুলো আগেও তোকে বলেছি। তোর এত জেদ আম্মা তোকে কেন বলেনি? মনের মাঝে রাগ তো ছিল আমার। নিজের সংসারের সমৃদ্ধি আর সুখ দেখে কি তোর মনে হয়নি আব্বা আম্মার দোয়া আছে তোর ওপর? ইমরান চুপচাপ দাঁড়িয়ে আছে। আইরিন পুনরায় বলল, নে ধর। যার জিনিস সে তো এসেছে, তাকে দাও। অনুমতি দিচ্ছিস? দাও। আইরিন এগিয়ে গিয়ে ভাস্তির হাতে ছোঁয়ালো দলিল। ইমরান ভাবে এক মায়ের কত রূপ। জগৎ সংসারের সব দিকে তার খেয়াল ছিল। ভবিষ্যৎ নাতনির জন্য তিনি স্থায়ী ব্যবস্থা করেছেন, যাতে সে ভবিষ্যতে বলতে পারে, আমার একটি নিজের বাড়ি আছে। মেয়েদের বাবার বাড়ি হয়, স্বামীর বাড়ি হয়, কিন্তু নিজের বাড়ি হয় না। হলেও সেই বাড়ি হতে জীবন পার হয়ে যায়। জীবন পেন্ডুলামের মাঝেই আটকে যায়। ঐশান খুব ভাগ্য করে পৃথিবীতে এসেছে। দাদি না থেকেও তার ভালোবাসা পেয়েছে। হঠাৎ করে ধকল যাচ্ছে মোনার ওপর। মেয়ে, ঘুম, শরীর, খাওয়া দাওয়া, পড়াশোনা সব মিলিয়ে পুরোপুরি ভেঙে পড়েছে। অল্পেতেই অস্থির হয়ে যাচ্ছে। চোখের নিচে 3 মাসেই কালি পড়ে গিয়েছে। আজ সারাদিন ঘুমাতে পারেনি। ঘুমিয়েছে আধা ঘন্টা হলো। মেয়েকে খাইয়ে আর জেগে থাকতে পারছে না। 12টা না বাজতেই ঘুমে ঢলে পড়ছে। ইমরান এতটুকু বুঝে গিয়েছে, বাবার পক্ষে ছেলে বড় করা যত সহজ, ঠিক ততটাই কঠিন মেয়ে বড় করা। অথচ মিনাজ অনায়াসে তার মেয়েকে তিলে তিলে বড় করে বিশ্বস্ততার সাথে ইমরানের হাতে তুলে দিয়েছে। ঠিক কতটা বিশ্বাস করেন একজন বাবা মেয়ের জামাইদের? তাদের সারা জীবনের সম্বল মুহূর্তেই আরেকটি ছেলের হাতে তুলে দেন। ঈশান যতটা শান্ত বাচ্চা ছিল, ঐশান ততটাই দুরন্ত। ঘড়িতে 1:30 বাজে। মোনার চোখে রাজ্যের ঘুম। এর মাঝেই মেয়ে চিৎকার দিয়ে উঠল। ধর ফুরিয়ে ইমরান উঠে মেয়েকে কোলে নিল। অন্তত আজকে একটু বউটা ঘুমিয়ে নিক। ঐশানকে সবচেয়ে বেশি ম্যানেজ করতে পারে ঈশান এবং তুষি। আইরিনের কাছেও থাকে, তবে মাঝে মাঝে আইরিনকেও নাকানি চুবানি খাওয়ায়। ইমরান নিঃশব্দে মেয়েকে কোলে নিয়ে হাঁটছে। কেমন চোখ পাকিয়ে বাবার দিকে তাকিয়ে আছে। মেয়ের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, আম্মা জান, আপনার মা যদি জানতে পারে আপনি বাবার কিছু দোষ পেয়ে গিয়েছেন জেনেটিক্যালি, বুঝতে পারছেন কেমন ভাবে কাঠগড়ায় দাঁড় করাবে বাবাকে? এত পাতলা ঘুম কেন আপনার আম্মা? মায়ের দিকে তাকিয়ে দেখুন, সারাক্ষণ আপনাকে নিয়ে ছোটাছুটিতে থাকে। মাকে সারাদিন একটু রেস্ট দিয়ে পাপা আসলে না হয় বাবাকে চালাবেন, সব সহ্য করে নেব। বাবা মেয়ের বিজ্ঞ আলোচনার সাক্ষী কেউ নেই আজ আল্লাহ ছাড়া। বাবার কথা মনোযোগ দিয়ে শুনতে শুনতে মেয়ে ঘুমিয়ে গিয়েছে কোলে। আলতোভাবে মেয়েকে বিছানায় শুয়ে দিল। মেয়েকে শুয়ে দিতেই মোনার ঘুম ভেঙে গেল।
ইমরানের দিকে তাকাতেই ইমরান ইশারায় বলল, শশ, ঘুমাও, ডল ঘুমিয়েছে। মোনা উঠে ডিভানের কাছে চলে গেল। ইমরান উঠে পাশে গিয়ে বসে কাছে টেনে বলল, কি হয়েছে জান? শরীর চলছে না, মেয়েটা শান্ত থাকে না। ঈশান আপা আর তুষি আপু আছে বলে আমি রেহাই পাই। বিকেলে একটু রেস্ট নেওয়া যায় না। আমি এমন ছিলাম না ইমরান সাহেব, এখন টুকটাক দুষ্টুমি করি, তবে আগে তো বাবার কাছ বড় হয়েছি, কখনো অভিযোগ শুনিনি এই মেয়ে কার মতো হয়েছে। ইমরান হেসে মোনাকে বুকে জড়িয়ে বলল, আমাকে যদি কেউ প্রশ্ন করে আমার পুতুলটা কেমন, আমি কি বাবা হিসেবে অভিযোগ করব? না তো। তবে কেন তোমার বাবা করবে? কোনো বাবাই সন্তানদের নিয়ে অভিযোগ করতে পারে না জান। ওই শান্ত তোমার প্রথম বেবি, তাই এমন লাগছে। ঠিক হয়ে যাবে। ঈশান ও কি এমন করতো? করতো, তবে কম। বাচ্চাটা কিভাবে যেন বাবার দুঃখ বুঝতো। মোনা কাঁদো কাঁদো গলায় বলল, তাই তো বলছি, আমার ছেলেটা অনেক ভালো, মেয়েটা দোষী হবে। আমি আছি, হলে হোক দোষী। ও দোষীপনা না করলে কে করবে? হ্যাঁ, মোনা ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, আপনি আমাকে আর ঈশানকে বকা দেন, কিন্তু ঔশানের ক্ষেত্রে কেস উল্টা হলো কেন? কারণ ও আমার মেয়ে। এছাড়া ঈশানের এখন বয়স বোনকে সামলে আদরের যত্নে বড় করার। আর কিছু বছর গেলে ওকেও আমি বিয়ে করিয়ে দেব। ঈশান বা আমি কেউই দোষী নই, আপনার মেয়েটা ওরকম হবে। হলে হোক, ইমরানের মেয়ে। এখন তুমি ঘুমাও। আচ্ছা ইমরান সাহেব, ঈশানকে বিয়ে করালে আমরা শ্বশুর শাশুড়ি হয়ে যাব এত তাড়াতাড়ি? তা তো হবেই। এনিওয়ে, তোমার না ঘুম পাচ্ছিল? হঠাৎ করে ঘুমটা চলে গেল। একটা কথা বলি। দুটো বলো। মোনা হেসে উঠল, কাচুমাচু করে বলল, একটা ইচ্ছে করছে, এমন না যে প্রি প্ল্যান ছিল, হঠাৎ মনে হলো, কিন্তু সম্ভব না আমি জানি। কি ইচ্ছে? বকা দেবেন না তো? না। খোলা আকাশের নিচে বসে তারা দেখতে ইচ্ছে করছে, রাস্তায় হেঁটে আইসক্রিম খেতে ইচ্ছে করছে, রাতের অন্ধকারটাকে অনুভব করতে ইচ্ছে করছে, ভেজা মাটিতে হাঁটতে মন চাইছে, কিন্তু সব এখন স্বপ্ন। মেয়েটা কথা শেষ করতে না দিয়ে ইমরান বলল, একটু বসো, আমি আসছি। মোনা বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঠান্ডা বাতাস মন শীতল করে দিচ্ছে। সারাদিনের আবহাওয়া বেশ উত্তপ্ত থাকলে রাতের এই সময়টাতে পরিবেশ সিক্ত থাকে। দরজা খোলার আওয়াজ পেয়ে মোনা রুমে এলো। ঘুমো ঘুমো চোখে ঈশানকে দেখে প্রশ্ন করলো, কি হলো বাবা, তুমি এখানে? ঈশান খাটে সরাসরি শুয়ে বলল, মা রেডি হয়ে নাও, পাপা বোনের জন্য ফর্মুলা বানিয়ে আনছে, আমি বোনের কাছে আছি, দুশ্চিন্তা করো না। রুমে বেবি ফিডার হাতে নিয়ে ইমরান ঢুকলো। মোনাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, যাও, রেডি হোক, ঈশান আছে। ঈশান হাসছে, ইমরানও হাসছে। ছলছল চোখে মোনা তাকিয়ে আছে বাবা ছেলের দিকে। ঈশান হঠাৎ করে বলে, মা প্যান্টের সাথে শার্ট বা টপ পরো, আজকে দেয়াল টপকাতে পারবে চাইলে। ইমরান ছেলেকে বকা দিয়ে বলে, এই ছেলে, কুবুদ্ধি দিচ্ছিস কেন মাকে? কোথায় কুবুদ্ধি দিলাম, মায়ের ইচ্ছের কথা মনে করিয়ে দিলাম, আগের বার তো পূরণ করতে পারিনি। মোনা ছেলের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, ধন্যবাদ বাবা, আমার খুব ইচ্ছে করছিল, কিন্তু মাথা কাজ করে না ইদানিং। ঘুরে এসো, এরপর আগের ফর্মে ফিরে এসো। আমার প্যারেন্টস মিটিং আছে কয়দিন পর, বোনকে নিয়ে চিল মুড়ে যাবে। চেহারা দেখেছো নিজের? আমার মা লাগে কম, বুয়া লাগে বেশি। একটু সাজুগুজু করো না, কেমন এলোমেলো থাকো। মন থেকে তুমি অনেক উইক হয়েছো, যা তোমাকে মানায় না। আমার টেস্ট এক্সাম শেষ হলে আমরা একটা লং ট্যুর দিব, বোনও বড় হয়ে যাবে ততদিনে, তাই না পাপা? ইমরান হেসে মাথা নাড়ালো। মোনা জিন্স আর লং শার্ট পরে মাথায় ওড়না পেঁচালো। বের হয়ে দেখে ঈশান নেই রুমে। ইমরানকে প্রশ্ন করতেই বলল, আসছে, রুমে গিয়েছে কি যেন আনতে। বাবার দিকে ফিরে ঈশান বলে উঠল, পাপা ক্যাচ। ইমরান হাত মেলে ধরতেই দেখল ঈশানের আর 15/3 এর চাবি। ছেলেকে কিনে দিয়েছে ঠিকই, চালায় বেশিরভাগ সময় সোহান। ইমরানের আদেশ, ঈশান ভার্সিটিতে উঠলে বাইক পুরোপুরি চালাবে, এর আগে নয়। এছাড়া লাইসেন্সও করায়নি। বিছানায় শুয়ে বোনকে আলতো ধরে বাবা মাকে উদ্দেশ্য করে বলল, হ্যাভ আ নাইস ট্রিপ। বোনের জন্য চিন্তা করবে না, আমি আছি। প্রয়োজন হলে আমি ফুপিকে বা রুবিনা আন্টিকে ডেকে নিব। ঈশান মায়ের দিকে ফিরে উড়ন্ত চুমু ছুঁড়ে বলল, এনজয় মা। আর আসার সময় আমার জন্য যদি পারো কিছু খাবার এনো তোমার পছন্দের। তুমি যা খাও সবই আমি খাই, তা তুমি জানো।
ছেলেকে আদর করে দিয়ে বলল। নিয়ে আসবো। ইমরান তৈরি হয়ে ওয়াশরুম থেকে বের হতেই ঈশান মোনাকে বলল। মা, পাপার দিকে খেয়াল রেখো। মোনা ইমরানের দিকে তাকাতেই ইমরান নিজের আপাদমস্তক চেক করে বলল। কেন, আমার কি হয়েছে? আমি তো আলহামদুলিল্লাহ সুস্থ। ঈশান ভ্রু নাচিয়ে বলে। তা তো দেখছি। হোয়াইট পোলো, ব্লু জিন্স, লেদার ওয়াচ, পারফিউম। কি স্মেল! বুঝেছ না মা আমি কি বোঝাতে চেয়েছি? ছেলের ইশারা বুঝে ইমরান দাঁত খিচিয়ে বলে। ঈশান, ইটস টু মাচ। একটানে গায়ের সাদা গেঞ্জিটা খুলে আলমারি থেকে কালো পোলো শার্ট বের করে পরল। ঈশান আরও খেপিয়ে বলে। মা দেখো দেখো, এবার তো আরো বেশি লাগছে কালোতে। পুরাই ঋত্বিক রোশন সেজে যাচ্ছে। কার জন্য সাজ জিজ্ঞেস করো। ছেলের দিকে তেড়ে আসলে মোনা মাঝে দাঁড়িয়ে বলে। অন্য কোনো উদ্দেশ্য নেই তো আপনার? ইমরান মাথা কাত করে ছেলের দিকে তাকিয়ে বলে। তোর মাকে খেপিয়ে কি সুখ পেলি আব্বা? আমাকে একটু বল, যেন আমিও একটু সুখ পাই। রাগ করো না পাপা, তোমাকে এত ইয়ং লাগা ঠিক না। চারদিকে মহিলাদের অত্যাচারে এখন পুরুষরা শান্তি পায় না। তোমার ভালোর জন্যই বললাম। মা, সাবধানে থাকলে কেউ তোমার দিকে তাকাবে না। দেখেছো মোনালিসা, ছেলে কত পজি হয়েছে? আমি তোর বাপ লাগি। মোনা কোমরে হাত দিয়ে বলল। ঠিকই তো বলেছে ছেলে। এখনকার দিনে ছেলের থেকেও বেশি বাপদের চোখে চোখে রাখতে হয়, আর আপনাকে তো আরো বেশি। ঈশান দুজনকে থামিয়ে বলল। হয়েছে, থামো তোমরা। ভালো বুদ্ধি দিই শোনো। মাও নিয়ে যাও মাকে, ইলিশ খাইয়ে আনো। ঠোঁটের কোণে এক পেশে হাসি দিয়ে বলল। বুদ্ধিটা তো চমৎকার। ওকে, ডান। মোনালিসা যাবে? দূরে দূরে হয়ে যাবে না? ঈশান আশ্বাস দিয়ে বলল। আরে মা যাও, অ্যাডভেঞ্চার জীবনে প্রয়োজন আছে। ডলের জন্য আমি আছি ইনশাল্লাহ। ঈশান বোনকে ধরে চোখ বুঝল, পুনরায় বাবা মায়ের দিকে তাকিয়ে বলল। আমাকে কি ঘুমোতে দিবে? এত দেরি করছো কেন? ইমরান বেরোনোর আগে প্রথমে ছেলের কপালে আদর দিয়ে পরে মেয়েকে আদর করলো। ছেলের দিকে তাকিয়ে বলল। সাবধানে থেকো, কিছু লাগলে পাপাকে জানিও, ঠিক আছে? ওকে পাপা, চিন্তা করো না। পলক ঝাপটে বেরিয়ে গেল দুজন। ইমরান রুমের দরজা টেনে শ্বাস ফেলে মোনাকে বলল। ঈশানটা সব সামলে নিতে শিখে গেছে, তাই না মোনালিসা? আমি নিশ্চিন্ত। ঔষারের জন্য কেউ না থাকলে আমাদের অনুপস্থিতিতে ওর ভাই ঢাল হয়ে থাকবে, যেমনটা আমার জন্য থাকে। প্রাপ্তির হাসি ইমরানের ওষ্ঠে। গেটের খাঁজ কাটা বাড়তি স্ট্যান্ডগুলোতে পা দিয়ে গেট বেয়ে উঠে দেওয়ালটা টপকে ফেলল মোনা। ইমরান হাসছে, নিচে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে যেন পড়ে না যায়। গ্যারেজ থেকে বাইক বের করতেই জোয়ারদার এবং সালিম উঠে গেল ঘুম থেকে। বাইকে উঠে বসলো মোনা, ইমরানের কোমর জড়িয়ে বসলো। দুজনের মাথায় হেলমেট। প্রথমে পড়তে না চাইলেও ইমরানের ধমক খেয়ে পড়তে বাধ্য হলো। মোটর বাইক ছুটছে মাওয়ার উদ্দেশ্যে। প্রায় অনেক বছর পর এভাবে জার্নি করছে। নির্মল চিন্তামুক্ত এমন একটি ক্ষণের প্রতীক্ষায় ছিল মোনা। শেষ কবে বাইকে চড়েছে মনে নেই। ছোটবেলায় মনে হয় চাচ্চুর একটা বাইক ছিল, পরে অ্যাক্সিডেন্ট হলে বাবা আর চালাতে দেয়নি। ইমরানের পিঠে মাথা রেখে এসব ভাবছে মোনা। অকস্মাৎ মনে পড়ে গেল মানুষটার পাগলামির কথা। যেদিন মেয়ে নিয়ে প্রথম এই বাড়িতে পা রাখলো, সবার ঘরটাও করে পালন করা মোনাকে নিজেদের শয়নকক্ষে নিয়ে গিফটে ভরিয়ে দিয়েছিল। এরপরও যেন তার হৃদয় শান্ত হলো না। প্রতি মাসে স্পেশাল কিছু না কিছু থাকে। মা পৌঁছে ইলিশ, বেগুন ভাজা, ভর্তা খেয়ে সারা রাত নৌকা ভ্রমণে মগ্ন হলো। রাতের আকাশে তারা দেখছে, ভেজা মাটিতে হেঁটেছে। মোনাকে নিজেদের শয়নকক্ষে নিয়ে গিফটে ভরিয়ে দিয়েছিল। এরপরও যেন তার হৃদয় শান্ত হলো না। প্রতি মাসে স্পেশাল কিছু না কিছু থাকে। মা পৌঁছে ইলিশ, বেগুন ভাজা, ভর্তা খেয়ে সারা রাত নৌকা ভ্রমণে মগ্ন হলো। রাতের আকাশে তারা দেখেছে, ভেজা মাটিতে হেঁটেছে, চকলেট খেয়েছে, আজ একটা আইসক্রিম খেয়েছে অনেক মাস পর। প্রথমে ইমরান খেতে দিতে চায়নি, পরে একটা খাবে বায়না ধরলে বারণ করেনি। ফেরার পালা। রাস্তার পাশে ইমরান বাইক নিয়ে থামলো, প্রশ্ন করল। ইচ্ছে পূরণ হলো? মোনা হেসে বলল। কেন আমার সব ইচ্ছে পূরণ করেন? মোনাকে কাছে টেনে বলল। একদিন খুব খারাপ করে তোমার বডি নিয়ে আঘাত করে বলেছিলাম,
আমি তোমার মাঝে আকর্ষণ বোধ করি না। হয়তো তোমাকে দেয়া সর্বোচ্চ কষ্ট সেটাই হবে। এরপরই দেশ ছাড়লাম, তোমাকে ছেড়ে গেলাম, কিন্তু সত্যিটা তুমি জানো। মোনা হেসে বলল। সত্যিটা কি? মোনার দিকে নিষ্পলক তাকিয়ে আছে, ঠোঁটের কোণে হাসির রেখা। নজর সরিয়েও ইমরান হাসছে, মোনাও মাথা নামিয়ে হাসছে। মাওয়া সড়কে গাড়িগুলো সাই সাই করে বাতাসের মতো উড়ে যাচ্ছে। পাশে কপত কপতি প্রেম করছে। মোনা পুনরায় বলল। সত্যিটা শুনতে মোনালিসার দোকান অপেক্ষায় আছে। ইমরান বোকা হাসি দিচ্ছে, মনে হচ্ছে লজ্জা পাচ্ছে। মোনা ইমরানের দিকে তাকিয়ে বলল। ইয়া আল্লাহ, আপনি লজ্জা পাচ্ছেন? কোথায় লজ্জা পাচ্ছি? দেখেই বুঝতে পারছি আপনি যে লজ্জাও পান তা তো জানা ছিল না ইমরান সাহেব। মোনাকে কাছে টেনে প্রগাঢ় চুমু দিল ডান গালে, সাথে সাথে বলল। সত্যি হচ্ছে এটা। মোনা ব্যঙ্গ করে বলে। বিয়ের বাড়ির বখাটে ছেলেরা তোমার সুন্দর ফিগার দেখে আকর্ষণ বোধ করতে পারে, আমি করি না। নায়িকা নিয়ে ঘর করেছি, আরো কি কি যেন ছিল। হাজি মেয়ে, ওঠো বাইকে, চলো, ফিরতে হবে আমাদের। আমি ভুলবো না, আমি এসব মনে রাখবেন। এত আদর পেয়েও ভুলবে না? হায় রে মেয়ে মানুষ, কলিজাটা কেটে রান্না করে দিলেও বলবে লবণ কম। বাইকে উঠতেই মেঘ করেছে চারিদিকে। ইমরান জোরে টান দিল। গন্তব্য চমৎকার কিছু, অবাক করা প্রতিক্ষণে যা মোনার জন্য। ভোরের সূর্য উঁকি দিচ্ছে, আশপাশটা কেমন অপরিচিত লাগছে মোনার। পথটা গ্রামের পথ ধরেছে। বাইক থামিয়ে ইমরান নামতে বলল। মোনা নেমে ভালো করে লক্ষ্য করলো চারিদিকে কেমন শূন্য। দূরে কয়েকটা বাড়ি এবং অসংখ্য গাছ। যেখানটাতে বাইক থেমেছে সেই জায়গায় কারুকার্য শোভিত গেটওয়ে। গেটের পাশে বড় বড় দুটো বাগান বিলাস। চারপাশে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে গোলাপি হলুদ ফুলগুলো, যেন মোনার জন্যই আজ তাদের ফোঁটা। মোনার হাত ধরে ইমরান গেটে কড়া নাড়ল। ছুটে এসে ভেতর থেকে খুলে দিল কেউ একজন। গেটের ভেতর পা রাখতেই মোনার মনে হলো এ কোন ভূস্বর্গোদ্যান। সুঘ্রাণে শোভিত চারপাশ, মনোমুগ্ধকর পরিবেশ। সামনে শুধু ফুল আর ফুল। আশেপাশে অনেক মানুষ যারা ভোর থেকে কাজ শুরু করেছে পরিচর্যার। সকলে সালাম জানালো। মোনার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ইমরান। হাজারো গোলাপের মাঝে মোনাকে দাঁড় করিয়ে বলল। ফুলের রানীকে পেয়ে পরিপূর্ণতা পেল ফুলের রাজ্য। চারিদিকে এত গোলাপ, এরপর গাঁদা, ডালিয়া, অর্কিড, টিউলিপ, গন্ধরাজ সহ অসংখ্য প্রজাতির ফুল। অন্যদিকে থরে থরে সাজানো জাপানিজ পিটুনিয়া, রঙের দুনিয়া। ইমরান একটু দূরে সরে গিয়ে বলল। শুভ জন্মদিন বাগানের সবচেয়ে সুন্দর ফুলটি। আপনার স্বামী গত 1 বছর ধরে যত্ন করে প্রস্তুত করেছে আপনার জন্য এই রাজ্য। সামান্য উপহারটুকু গ্রহণ করলে তার আত্মা শান্তি পাবে। আবেগ আপ্লুত মোনা কেঁদে দিল। ইমরান পাশ থেকে এসে বুকে টেনে বলল। পাগলি, কাঁদছো কেন? দেখো, তুমি কাঁদলে ওরাও কাঁদবে। আচমকা আকাশ কালো হলো, মুষলধারে বৃষ্টি নামলো। মোনা উচ্ছ্বসিত হয়ে বলল। ভিজি? চোখের পলক ঝাপটে ইমরান সায় দিল। আজই উড়ন্ত প্রজাপতির ডানা কাটতে ইচ্ছে করছে না। উড়ুক ডানা মেলে, হাসুক প্রাণ খুলে। মোনা দুহাত মেলে ধরল। ইশারায় বাগানের মালিদের সবাইকে ভেতরে পাঠিয়ে দিল ইমরান। মোনা প্রফুল্ল হয়ে গেয়ে উঠল। যদি ডেকে বলি এসো, হাত ধরো, চলো ভিজি আজ বৃষ্টিতে। গান শুনে ইমরান থমকে গেল। এগিয়ে গিয়ে মোনার হাত ধরল। এর আগে বেশ কয়েকবার সবাই গান গাইলেও মোনা কখনোই গায়নি। গানের প্রতিটি চরণে উপলব্ধি করছে মোনার অনুভূতি। এই মেয়েটা পানির মতো স্বচ্ছ, অনুভূতি লুকায় না, আড়াল করে না। যখন যেখানে যেভাবেই থাকুক না কেন মন খুলে উজাড় করে ভালোবাসতে জানে। এই ভালোবাসা অগ্রাহ্য করার ক্ষমতা নিয়ে ইমরান জন্মায়নি। তাই বলেই হয়তো নিজের চেয়ে অর্ধেক বয়সের মোনালিসাতে আটকে গিয়েছিল। আর সেই বন্ধন দড়িতে বাঁধা সাধারণ কোনো গৈরো নয় যে টান দিলে খুলে যাবে। পবিত্র বন্ধন, যার জন্য ছিল জন্ম জন্মান্তরের প্রতীক্ষা। অঝোর ধারায় বর্ষণ, ভিজে একাকার দুজন। ঠান্ডার ভয়ে একপাশে সরে এসেছে ইমরান। মোনা ভিজে চলেছে। দূর থেকে মুগ্ধ হয়ে দেখছে শিও রমণীকে। বাড়ির জন্য ইলিশ পার্সেল নিল। ভোরের দিকে বাড়ি ফিরল দুজন। আজ ঐশান ভাইয়ের সাথে নীরবে ঘুমিয়েছে। বাড়ি এসেই পুরো বাড়ি সাজানো মোনার জন্য।
সব আত্মীয়দের নিয়ে। মেয়েকে নিয়ে এবারে জন্মদিন কেটে গেল আনন্দে। হাঁটি হাঁটি পা পা করে বড় হতে থাকলো ঐশান। সবার আদরে আহ্লাদে মেয়ে বিগড়ে যাওয়ার সুযোগ থাকলেও মায়ের শাসনের কাছে হেরে যায় সব আহ্লাদীপনা। ঈশান বারবার ফোন দিচ্ছে, ঐশানকে তৈরি করে বের হতে হবে ঈশানের ভার্সিটির প্রোগ্রামের উদ্দেশ্যে। স্টেজ প্রোগ্রাম আছে, ছেলের বেশিরভাগ প্রোগ্রামে মোনাই অ্যাটেন্ড করে। ইমরান ব্যস্ত থাকে, নতুবা দেশের বাইরে থাকে। এছাড়া কেন যেন ইমরান নিজে থেকেই বুয়েটের সমস্ত প্রোগ্রাম এড়িয়ে চলার চেষ্টা করে। প্রথম দিকে ঈশানের বুয়েটে ভর্তি হওয়া নিয়েও ঘোর আপত্তি ছিল। ইমরানের কথা হলো, এত পড়াশোনার চাপ নেওয়ার প্রয়োজন নেই, ভার্সিটি থেকে পড়ুক। মোনা এবং ইস্তিয়াকের জন্য ঈশান ভর্তি হতে পেরেছে। ঈশানের আগ্রহ দেখে ইমরান বারণ করেনি আর। কাল থেকে ঈশান মাকে বলেছে যেন বোনকে ছাড়া না যায়। সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে ডোরেমন দেখা যার কাজ, সে আজ নিজের মেকআপ পাউচ নিয়ে সাজা শুরু করেছে ভাইয়ের ভার্সিটি যাবে বলে। মোনা আতঙ্কে আছে, এই বিচ্ছুকে নিয়ে গেলে না জানি কি ঝামেলায় পড়তে হয়। সুতির একটা জামা পরিয়ে দিল। বাইরে বেশ কড়া রোদ, কান্নাকাটি করে জামা খুলে ফেলেছে। পচা জামা পরবে না, ছুটে গিয়ে একটা পিঙ্ক গাউন বের করেছে। মোনা রেগে গেলে বলল, তুমিও পরেছো পিঙ্ক শাড়ি, ডোরিও পরবো পিঙ্ক জামা। তোমার আমার সাথে কি? গরমের মাঝে এই গাউনটা পরলে গা জ্বলবে ডরি। গরমের মাঝে এই শাড়িটা কেন পরেছো? তোকে নেবই না, যা থাক তুই ফুপি আর চাচির কাছে। আইরিন আর তুষি রুমে ঢুকে দেখে মা মেয়ে ঝগড়া করছে। আইরিনকে দেখে কান্না জুড়ে দিয়েছে। আইরিন মোনাকে ধমকে বলল, কিরে মোনা, কাছিস কেন? আর ডোরিকে? আপা প্রশ্রয় দিও না তো, কাঁদানো লাগে এটাকে, শুধু শুধু বায়না ধরে। গরমের মাঝে এটা কি পড়েছে দেখো। ফুপির দিকে গাল ফুলিয়ে বলে, দেখো ফুপি, ডোরি গ্রাউন পরেছে। পাপা বলে ডোরি প্রিন্সেস, ডোরিস মাদার্স কুইন। আর এখন নিজে কুইন সেজে আমাকে বুয়া বানাচ্ছে। মোনা দাঁত খিচিয়ে বলে, মুখটা কিভাবে চলে দেখেছো? ওকে বুয়া কে বানাইছে? সুতি জামা পরিয়েছি যে গরমে অ্যালার্জি প্রবলেমটা না হয়। এর মাঝে ঈশান ফোন দিচ্ছে। তুষিয়েদের মা মেয়ের তর্ক দেখে ঐশানের সুতির জামাটাকে মোনার ব্যাগে ভাঁজ করে ঢুকিয়ে দিয়ে বলল, হয়েছে, আর বকো না, গরম লাগলে চেঞ্জ করে দিও, আমি জামা ভিতরে দিয়েছি। ঝগড়া শেষে দুজনে বেরিয়ে পড়ল। গাড়ি চালাচ্ছে আজ সজীব। মোনাকে দেখে সালাম দিয়ে বলল, ভাবি আজ আপনাদের আমি নিয়ে যাব, লিমন স্যারকে নিয়ে বের হয়েছে। কোনো সমস্যা নেই ভাইয়া, চলুন। গাড়িতে উঠে ঐশান বলল, চাচু ডোরেমন। সজীব ডোরেমনের থিম সং চালু করলো। ঐশান ঠোঁট মেলাচ্ছে, কন্যা কত উই না দেখি তারা উই না, আন্না ইউমে কন্যা ইউমে ইপাই আরু কে ডু, মিন্না 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 কান্না একে কে রু, ফুসে গিয়া পকে দে কান্না এতে কে রে রু উ, সোরাও দিউনি নবিতাই ইন্না আ আ আ, তোতমো ডাইনি সুখী ডোরে মন। ঈশান প্রোগ্রাম শেষে জানালো দুপুরের খাবারের জন্য রেস্টুরেন্টে যাবে। পৌঁছে মোনাকে বলল, পাপাকে কল দিয়ে আসতে বলি মা। ইমরান জানালো কিছুক্ষণের মাঝে আসছে। ওরা এর মাঝে খাবার অর্ডার করে নিল। মাকে বলল, মা তুমি কি একটু মিসেস কাকুনির সাথে কথা বলবে আরেকবার? সিমি কিন্তু ঝামেলা করছে, আজ তো একটু বেশিই করে ফেলেছে। মেয়ে না হলে আজ আমি ওকে চড় দিতাম। কি করছে? ওর কিছু কাজিন এসেছে, সবাইকে দেখিয়ে বলেছে ওনাকে আমার বিশেষ কেউ। মোনা হেসে বলল, বাবা আবেগ ছোট মানুষ তো, তুমি তো বোঝো। আমার পছন্দ না ওকে। তাহলে অন্য কাউকে পছন্দ করে নাও, ও সরে যাবে। এখন না, আর 2 বছর সময় দাও, গ্র্যাজুয়েশনটা শেষ হোক। ঠিক আছে, দেখছি আমি। ইমরান এসে মাত্র রেস্টুরেন্টে প্রবেশ করেছে। এর মাঝে ঐশান ছুটে গিয়ে বাবার কোলে, মেয়েকে কোলে তুলে বলল, কেমন এনজয় করলে ভাইয়ার প্রোগ্রাম? ভাইয়ার গান সুন্দর আর সব পচা। ইমরানকে দেখে দুজনই সালাম দিল। ইমরান হেসে বলল, প্রিন্স তুমি তো সার্টিফিকেট পেয়ে গিয়েছো বোনের কাছ থেকে। ঈশান হাসতে হাসতে বলে, পাপা আজকে প্রোগ্রামেও এই কাজ করেছেন।
মা তোর মুখ চেপে ধরে রেখেছে। আমার গানের সময় চিৎকার দিয়ে বলেছে ভাইয়া খুব সুন্দর, ওয়াও বিউটিফুল। আর অন্যদের সময় চিৎকার দিয়ে বলেছে ছি পচা। নামো, আমার ভাই আরেকটা গান গাইবে। মোনা থামিয়ে বলে,